প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন তোমাদের সাথে আলোচনা করব কিভাবে পাওয়ার ফ্যাক্টর উন্নত করতে হয়, কি কি পদ্ধতি ব্যবহার করে আমরা পাওয়ার ফ্যাক্টর উন্নত করতে পারি। শিক্ষার্থীরা, আমরা জানি ইন্ডাস্ট্রিতে যেসব লোডগুলো ব্যবহৃত হয় এই লোডগুলোর ম্যাক্সিমাম গুলোই হচ্ছে ইন্ডাকটিভ লোড। এই ইন্ডাকটিভ লোডের কারণে আমাদের রিয়েক্টিভ যে পাওয়ার সেটা পরিমাণ বৃদ্ধি পায়। রিয়েক্টিভ পাওয়ার যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের কি মোট যে পাওয়ার লস সেটা কিন্তু বৃদ্ধি পাবে এবং প্রতিষ্ঠানের কারেন্টের পরিমাণ অর্থাৎ কি করবে, সে রিয়েক্টিভ কারেন্ট বেশি পরিমাণ গ্রহণ করবে লাইন থেকে। তাহলে কারেন্ট যদি বেশি হয় তাহলে প্রতিষ্ঠানে কি হবে, লসের পরিমাণ, অর্থাৎ আমরা জানি কারেন্টের সাথে লসের একটা সম্পর্ক আছে, তাই তো। তো কারেন্ট বৃদ্ধি পাওয়ার মানে হচ্ছে প্রতিষ্ঠানের লসের পরিমাণ বৃদ্ধি পাওয়া। লসের পরিমাণ বৃদ্ধি পেলে কি হবে, দক্ষতা কমে যাবে, আর দক্ষতা যদি কমে যায় তাহলে দেখা যাচ্ছে ভোল্টেজ রেগুলেশনের মানটা কি হবে, বেড়ে যাচ্ছে। শিক্ষার্থীরা, আমরা আরো জানি আমরা যদি প্রতিষ্ঠানের পাওয়ার ফ্যাক্টর উন্নত না করি, অর্থাৎ নিম্নমানের পাওয়ার ফ্যাক্টরে যদি আমার প্রতিষ্ঠান চলে, সেক্ষেত্রে আমার যন্ত্রপাতির সাইজ কিন্তু আকারে বড় হয়। তাহলে এই আনুষঙ্গিক অসুবিধা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, পাওয়ার ফ্যাক্টর কিভাবে উন্নত করতে হয় সেই বিষয়টার দিকে যেতে হবে। সাধারণত প্রচলিতভাবে পাওয়ার ফ্যাক্টর উন্নত করার জন্য মূলত আমরা 3 ধরনের পদ্ধতি ব্যবহার করি। তাহলে চলো সেই পদ্ধতিগুলো কি কি একটু আলোচনা করি। প্রথম পদ্ধতি হচ্ছে ক্যাপাসিটর ব্যাংক। এই ক্যাপাসিটর ব্যাংকের কিন্তু অন্য একটা নাম আছে। ক্যাপাসিটর ব্যাংকের আরেকটা নাম হচ্ছে স্ট্যাটিক ক্যাপাসিটর। স্ট্যাটিক ক্যাপাসিটর। তাহলে এই পদ্ধতিতে আমি পাওয়ার ফ্যাক্টর উন্নত করতে পারি। দ্বিতীয় যে পদ্ধতি তার নাম হচ্ছে সিনক্রোনাস মোটর। এই সিনক্রোনাস মোটর আমি যদি ব্যবহার করি সেক্ষেত্রেও কি করতে পারবো, আমি পাওয়ার ফ্যাক্টর উন্নত করতে পারবো। তবে সিনক্রোনাস মোটর ব্যবহার করার কিছু কি নিয়ম আছে। এই সিনক্রোনাস মোটরকে আমরা অন্যভাবে বলতে পারি সিনক্রোনাস কন্ডেন্সার। সিনক্রোনাস কন্ডেন্সার। কেন একে সিনক্রোনাস কন্ডেন্সার বলা হয় আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। তাহলে ক্যাপাসিটর ব্যাংক প্রথম পদ্ধতি বা স্ট্যাটিক ক্যাপাসিটর, দ্বিতীয় পদ্ধতি হচ্ছে সিনক্রোনাস মোটর অথবা সিনক্রোনাস কন্ডেন্সার, একই কথা। তৃতীয় আরেকটা পদ্ধতি জনপ্রিয়, তার নাম হচ্ছে ফেজ অ্যাডভান্সার। ফেজ অ্যাডভান্সার। তাহলে এই 3টা পদ্ধতিতে মূলত হচ্ছে পাওয়ার ফ্যাক্টরটা আমাদের উন্নত করা হয় বিভিন্ন ইন্ডাস্ট্রিতে। এখন শিক্ষার্থীরা, প্রত্যেকটা পদ্ধতিরই কিছু সুবিধা অসুবিধা থাকতে পারে। যে কোনো পদ্ধতি যে কোনো ইন্ডাস্ট্রিতে ইউজ করা যায় না। সেখানে হচ্ছে লোড কত, কি পরিমাণ লোড আছে, লোডের পরিমাণ কম না বেশি, এগুলো বিভিন্ন বিষয়গুলো বিবেচনা করে বিভিন্ন ইন্ডাস্ট্রি তাদের পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করার জন্য ভিন্ন ভিন্ন পদ্ধতি ব্যবহার করে থাকে। তাহলে চলো আমি একে একে প্রত্যেকটা পদ্ধতির বর্ণনা তোমাদের সামনে তুলে ধরছি। শিক্ষার্থীরা, আমরা জানি ইন্ডাস্ট্রিতে যেসব লোডগুলো থাকে সেগুলো ল্যাগিং লোড। আর ল্যাগিং লোডের ক্ষেত্রে কি হয়, ল্যাগিং লোডের ক্ষেত্রে ভোল্টেজ থেকে কারেন্টটা পিছিয়ে থাকে। আমরা যদি বিষয়টা একটা চিত্রের মাধ্যমে দেখি তাহলে কেমন দেখা একটু লক্ষ্য করো। নরমালি হচ্ছে একটা ইন্ডাস্ট্রিতে যেহেতু ইন্ডাকটিভ লোড বেশি থাকে, সেক্ষেত্রে কি করবে, আমার কারেন্টটা পাওয়ার ফ্যাক্টরটা কি হবে, ল্যাগিং হবে। পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং মানে হচ্ছে, মনে রাখবে, আমার যে ভোল্টেজ সেই ভোল্টেজ থেকে কারেন্টের মানটা সবসময় পিছিয়ে থাকবে। ল্যাগিং লোডে কি হয়, ভোল্টেজ থেকে কারেন্টটা পিছিয়ে থাকে। কত ডিগ্রি পিছিয়ে, আমি ধরলাম এখানে নির্দিষ্ট একটা কোণ নাম হচ্ছে থিটা ডিগ্রি পিছিয়ে আছে কারেন্ট। তাহলে এটা হচ্ছে ল্যাগিং লোডের কারেন্ট। আমাদের কাজ হচ্ছে যে কোনো পদ্ধতি ব্যবহার করে, সেটা হতে পারে স্ট্যাটিক ক্যাপাসিটর বা ক্যাপাসিটর ব্যাংক অথবা সিনক্রোনাস কন্ডেন্সার বা সিনক্রোনাস মোটর অথবা ফেজ অ্যাডভান্সার, যে পদ্ধতি হোক না কেন, কাজটা হচ্ছে এই যে ল্যাগিং কারেন্ট হলো, যে কোনো ভাবে এই ল্যাগিং কারেন্টকে কমানো যায় কিনা, অর্থাৎ কারেন্ট এবং ভোল্টেজ এই দুটোর মধ্যবর্তী দূরত্ব কমানো যায় কিনা। শিক্ষার্থীরা, একটা জিনিস লক্ষ্য করো, এই হচ্ছে ল্যাগিং। কোনোভাবে যদি আমি একটা লিডিং কারেন্ট এখানে দেই, ধরো লিডিং কারেন্ট এটা ছিল I1 প্রাইম, এটা হচ্ছে I1 ডাবল প্রাইম। এখন দেখো, ও হচ্ছে লিডিং, এ হচ্ছে ল্যাগিং। এখন যদি দুইটা একসাথে যুক্ত করি, যুক্ত করার পর এমন একটা কারেন্ট আমি পাবো, ধরো কারেন্টটা পাচ্ছি হচ্ছে এইটুকু, এইটা, এই যে এইটা দেখো, এই কারেন্ট এবং এই কারেন্ট, একটা হচ্ছে ল্যাগিং কারেন্ট আর হচ্ছে কি লিডিং কারেন্ট। দেখো এটা লিডিং কেন, এটা ধরো ভোল্টেজ থেকে θ1, এটা আমি θ1 দিলাম, ভোল্টেজ থেকে সে কিন্তু এগিয়ে আছে।
আর এটা কিন্তু ভোল্টেজ থেকে পিছিয়ে আছে, সেটা 2 ধরলাম। তাহলে θ1 θ2 লক্ষ্য করো। এখন আমি যখন এই কারেন্টটা আর এই কারেন্টটা দুইটা একত্রে যুক্ত করব, যুক্ত করার ফলে মোট কারেন্টটা ধরো এখানে চলে আসলো, ধরো আই। এখন দেখো তো এই যে ভোল্টেজ, এই ভোল্টেজের মধ্যবর্তী যে থিটা কোনটা হচ্ছে সেটা থিটা। আগে দেখো এই ভোল্টেজ ছিল ল্যাগিং লোড কত দূরে, এই যে এতটুকু দূরে ছিল, থিটার মানটা কিন্তু অনেক বড় ছিল। যে মুহূর্তে আমি কি করলাম একটা লিডিং কারেন্ট দিলাম, তখন কি করলাম দুইটা এই ল্যাগিং কারেন্ট এবং লিডিং কারেন্ট দুটো যুক্ত করার ফলে মোট কারেন্টটা কত আই এখানে চলে আসছে। এবং দেখো অ্যাঙ্গেলের মুভমেন্টটা কি খুব ছোট হয়ে গেছে, তাই না? এখন কিন্তু আর দূরত্ব নাই। তার মানে এইভাবে করে আমার কি করতে হবে, কারেন্ট এবং ভোল্টেজের মধ্যবর্তী যে ব্যবধানটা সেটা কমাতে আমরা চেষ্টা করব। তাহলে এখন হচ্ছে আমরা যে ক্যাপাসিটর ব্যাংকের কথা আলোচনা করছিলাম, সেই ক্যাপাসিটর ব্যাংক নিয়ে একটু আলোচনা করি। ক্যাপাসিটর কাজটাই হচ্ছে এরকম লিডিং কারেন্ট দেওয়া। ক্যাপাসিটর কাজটা কি হচ্ছে, লিডিং কারেন্ট দেওয়া। এই ক্যাপাসিটর ব্যাংককে বা ক্যাপাসিটরকে লাইনের সাথে আমরা সব সময় প্যারালালে ব্যবহার করব। অর্থাৎ একটা লাইনের সাথে যেই লাইনে কি আমার লোড লাগানো, সেই লোডের ঠিক আগে আমি ক্যাপাসিটর ব্যাংককে লোডের সাথে কি করব, প্যারালালে যুক্ত করব। প্রতিটা লোডের প্রতিটা ফেজ, যতগুলো ফেজ থাকবে প্রতিটা ফেজের সাথে আলাদা 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 ভাবে কি করতে হবে, আমাকে প্যারালালে ক্যাপাসিটর যুক্ত করতে হবে। এই ক্যাপাসিটর যুক্ত করার ফলে কিভাবে আমার কারেন্টের পরিমাণটা কমে যাচ্ছে সেটা আমি একটা সার্কিট এঁকে এখন তোমাকে বুঝিয়ে দিচ্ছি। শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, আমি যে চিত্রটা এঁকেছি, এটা ধরো একটা ইন্ডাস্ট্রির প্রাথমিক কন্ডিশন। একটা ইন্ডাস্ট্রিতে রেজিস্টিভ লোড থাকতে পারে, ইন্ডাকটিভ লোড থাকতে পারে। সেক্ষেত্রে ইন্ডাকটিভ লোডগুলোই ম্যাক্সিমাম থাকে। ইন্ডাকটিভ লোডের যে প্রভাব সেটাই কিন্তু মূলত হচ্ছে আমার পাওয়ার ফ্যাক্টরের উপর পড়ে। তাহলে এই দিক থেকে সাপ্লাই দেওয়ার ফলে যে কারেন্টটা যাচ্ছিল, আমি ধরে নিচ্ছি সেটা হচ্ছে কি আই প্রাইম কারেন্ট যাচ্ছিল। আমরা ধরেই নিতে পারি যে প্রতিষ্ঠানের ভোল্টেজের চেয়ে কি কারেন্ট একটা নির্দিষ্ট কোণে পিছিয়ে থাকবে। তাহলে সেইটা যদি আমি এখন চিত্রের সাহায্যে একটু দেখাই, এখানে লক্ষ্য করো। এটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রির ভোল্টেজ। যেহেতু ইন্ডাস্ট্রি প্রাথমিক কন্ডিশনে এখানে সে ইন্ডাকটিভ লোড ব্যবহার করছে, তাই এর ভোল্টেজটা পিছিয়ে থাকবে। শিক্ষার্থীরা কতটুকু পিছিয়ে থাকবে আমরা কি জানি? একটা নির্দিষ্ট কোণে। তোমরা হয়তো অনেকে বলতে পারো যে 90 ডিগ্রি পিছিয়ে থাকবে। না, 90 ডিগ্রি পিছিয়ে থাকবে না। কেন? কারণ এটা কিন্তু পিওর ইন্ডাকটিভ সার্কিট না। পিওর ইন্ডাকটিভ সার্কিট থাকলে সেটা কি করতো বলো, কারেন্টটা ভোল্টেজ থেকে ঠিক 90 ডিগ্রি পিছিয়ে থাকতো। যেহেতু এর সাথে একটা রেজিস্ট্যান্স লাগানো আছে, তার মানে এটা কি একটা রেজিস্টিভ লোড প্লাস সাথে কি ইন্ডাকটিভ লোড। সেক্ষেত্রে কারেন্টটা ভোল্টেজ থেকে ঠিক 90 ডিগ্রি না, কিন্তু একটা নির্দিষ্ট কোণে পিছিয়ে থাকবে। সেটা আমি এখানে দেখাচ্ছি। এটা ছিল তার ভোল্টেজ। এবং দেখো আমি ধরে নিচ্ছি যে কারেন্টটা মূলত হচ্ছে এইটুকু পিছিয়ে আছে। এটা হচ্ছে আমার কারেন্ট। কোন কারেন্ট দিতে যাচ্ছে সেটা হচ্ছে আই প্রাইম, এ আই প্রাইম। ওকে, তাহলে ভোল্টেজ থেকে নর্মাল কন্ডিশনে কারেন্টটা এই থিটা ডিগ্রি কোণে পিছিয়ে আছে। ধরলাম এটা θ1। কেমন? আচ্ছা, এবার দেখো দ্বিতীয় চিত্রে আমি কি করেছি। দ্বিতীয় চিত্রে এইটুকু যা ছিল আমি ঠিক এইটুকু রাখছি, জাস্ট তার সাথে একটা ক্যাপাসিটরকে প্যারালালে যুক্ত করেছি। আগের কন্ডিশন যা ছিল সবই কন্ডিশন ঠিক আছে। এখানে আই প্রাইম কারেন্ট যাচ্ছিল, এখানেও কিন্তু আই প্রাইম কারেন্ট নিয়ে যাচ্ছে। এবং এখানে আমি কি করেছি একটু লক্ষ্য করো, একটা ক্যাপাসিটর এই যে লোড, এই লোডের আড়াআড়িতে কিভাবে যুক্ত করেছি, প্যারালালে যুক্ত করেছি। যেহেতু এই লোডের সাথে প্যারালালে যুক্ত করেছি, তাই এখানে যে মোট কারেন্টটা সেটা কিন্তু ভাগ হয়ে যাবে। এখানে দেখো মোট কারেন্ট ধরলাম হচ্ছে সাপ্লাই কারেন্ট বা মোট কারেন্ট, এখানে ভি সাপ্লাই দিলাম। ভি হচ্ছে আমার কি সাপ্লাই ভোল্টেজ, আর এই ভি সাপ্লাই ভোল্টেজ দেওয়ার ফলে এখানে আই কারেন্ট প্রবাহিত হচ্ছে। এই কারেন্ট এখানে দুইটা অংশে ভাগ হয়ে যাবে। একটা হচ্ছে এই ক্যাপাসিটর যে শাখা, তার মধ্যে তার নাম হচ্ছে আইসি কারেন্ট অর্থাৎ ক্যাপাসিটিভ কারেন্ট, আর একটা হচ্ছে আই প্রাইম যেটা হচ্ছে আমি ধরে নিলাম লোড কারেন্ট। ওকে, আচ্ছা শিক্ষার্থীরা, এইটার যে পাওয়ার ফ্যাক্ট, এইটার যে হচ্ছে মূলত অ্যাঙ্গেল বা এটা যে কারেন্টের নমুনা, সেটা কিন্তু আমরা এই চিত্র থেকে দেখেছি। এই সার্কিট থেকে কিন্তু এর কারেন্টটা যে ভোল্টেজ থেকে একটা নির্দিষ্ট কোণে পিছিয়ে আছে সেটা কিন্তু আমরা কি করলাম, দেখলাম। এখন যখন আমি এখানে একটা ক্যাপাসিটর ব্যবহার করেছি, এখানে লক্ষ্য করো তো ক্যাপাসিটরের সাথে অন্য কিছু আছে, অন্য কিচ্ছু নাই। সেক্ষেত্রে আমি বলতে পারি এটা পিওর একটা কি ক্যাপাসিটিভ শাখা। আর পিওর ক্যাপাসিটিভ যদি থাকে সে কি করবে, সে ভোল্টেজ থেকে ঠিক 90 ডিগ্রি উপরে থাকবে, ঠিক 90 ডিগ্রি কি থাকবে, এগিয়ে থাকবে। তার মানে
আমার এইটুকুর জন্য আমার ভোল্টেজ থেকে কারেন্ট কিন্তু পিছিয়ে আছে, বাট যেই মুহূর্তে আমি একটা ক্যাপাসিটর ব্যাংক এখানে যুক্ত করলাম বা একটা ক্যাপাসিটরকে লোডের আড়াআড়িতে প্যারালালে যুক্ত করেছি, তখন কিন্তু এখান থেকে একটা কারেন্ট প্রবাহিত হবে। সেই কারেন্টটা থাকবে এই ভোল্টেজ থেকে 90 ডিগ্রি, ঠিক 90 ডিগ্রি এগিয়ে। কেন ঠিক 90 ডিগ্রি? কারণ এটা পিওর ক্যাপাসিটিভ সার্কিট, এখানে কোনো অন্য উপাদান নেই। তাহলে এই যে ক্যাপাসিটরের জন্য যে কারেন্টটা, সেই কারেন্টটা দেখো ঠিক 90 ডিগ্রি উপরে। আমি ধরলাম এটা হচ্ছে আমার সেই ক্যাপাসিটিভ কারেন্টের মান। আচ্ছা, এখন একটু লক্ষ্য করো, এই কারেন্টের নাম আমি কি বলবো? আইসি, অর্থাৎ ক্যাপাসিটিভ কারেন্ট। শিক্ষার্থীরা, এখানে যে আইসিটা আছে, আমি যদি এটাকে এইখানে অঙ্কন করি, অর্থাৎ একটা ওই কোণায় একটা এই কোণায়, তার জন্য আমি যেটা করছি, আমি এই মাপে ঠিক এখানে একটা কি করছি, ক্যাপাসিটিভ সার্কিট কি অঙ্কন করছি। এখানে দেখো, এখানে যতটুকু কারেন্ট ছিল আমি কি করলাম, এখানে ঠিক ততটুকু কারেন্ট দিয়ে একটা রেখা অঙ্কন করলাম, তার নাম কি আইসি। অর্থাৎ এটাকে প্যারালালি আমি কি করলাম, জাস্ট নিচে নামিয়ে আনলাম আমার যোগ করার সুবিধার্থে। এখন একটু লক্ষ্য করো কি হয়, কিভাবে প্যারালাল, একটু লক্ষ্য করো। দেখো উপর থেকে কারেন্টটা কিন্তু এই যে আইসি যে কারেন্ট ছিল, সেই কারেন্টটা কিন্তু এইভাবে ঠিক প্যারালাল ওয়েতে কোথায় চলে আসলো, নিচে চলে আসছে, এই যে এখানে চলে আসছে। এখন এই যে একটা কারেন্ট আছে আইসি যোগ আর একটা কারেন্ট কি আই প্রাইম, এই দুটো যুক্ত হয়ে এই যে আইসি, এটা হচ্ছে আইসি কারেন্ট আর হচ্ছে আই প্রাইম কারেন্ট। আমরা জানি প্যারালালে কারেন্ট কি ভাগ হয়, তার মানে এইটা এবং এইটা, এর কার অংশটা, এই আই এর অংশ। তার মানে হচ্ছে এই আই কে যখন ভাগ করব, তখন সেটা আইসি এবং আই প্রাইম নামে কি পরিচিত হবে। এবং আমি যদি বলি আই সমান কি হবে, এইটা এটা যোগফল, তার মানে আই ইকুয়ালস টু আমি বলতে পারি আইসি প্লাস কি আই প্রাইম। এখন শিক্ষার্থীরা, এটা কিন্তু ডাইরেক্ট যোগ হয় না, এটা যেহেতু এসি সার্কিট, এখানে কারেন্টগুলো কিভাবে যুক্ত হয়, ভেক্টরের সাহায্যে। তাহলে আমি যদি বলি আই প্রাইম, অর্থাৎ তখন এটা বলতে হবে আইসি প্রাইম, আর এটা বলতে হবে কি আইসি, আমি এটাকে প্রাইম বলেছি, যদি এটা তোমরা ভেক্টর বলবে, আমি বলবো হচ্ছে আই ভেক্টর, অর্থাৎ টোটাল কারেন্ট, এটা সমষ্টি হবে কি ক্যাপাসিটিভ কারেন্টের ভেক্টর রূপ প্লাস আমার এখানে হচ্ছে লোডের যে কারেন্ট আই প্রাইম, তার ভেক্টর রূপ। এই আই প্রাইম কারেন্ট হচ্ছে ল্যাগিং লোডের জন্য, আর এই আইসি কারেন্ট হচ্ছে, এখানে আমি একটা ক্যাপাসিটর ব্যবহার করেছি তার জন্য লিডিং। আমি ধরলাম এটা যদি θ1 ধরি, আমি ধরলাম এই পাশে যে মানটা তার নাম কি θ2, অর্থাৎ আই প্রাইম সেটা হচ্ছে ভোল্টেজ থেকে নির্দিষ্ট কোণে ল্যাগিং আছে, নির্দিষ্ট কোণের নাম হচ্ছে θ1, এবং আইসি যেটা হচ্ছে ভোল্টেজ থেকে নির্দিষ্ট কোণে এগিয়ে আছে, আমি ধরলাম তার নাম θ2। এখন এই আইসি, এই দেখো আইসি আর এই আই প্রাইম দুইটা একত্রে যুক্ত করার ফলে কি পাবো, আই পাবো। তাহলে আমি এখন একটু যুক্ত করে দিচ্ছি, লক্ষ্য কর কিভাবে যুক্ত করব। এই কোণা থেকে যে মিলিত বিন্দুটা সেটা পর্যন্ত টানবো, এই এখানে যখন আমি ভেক্টর দ্বারা যুক্ত করলাম, তখন এই কারেন্টের নাম হচ্ছে আই কারেন্ট। এইটুকু প্লাস এইটুকু, এই যে এইটুকু এইটুকু, এই দুটো যুক্ত করে কি পাবো, আই প্রাইম, অর্থাৎ মানে আই ভেক্টর। তাহলে এইটা এটা যুক্ত করার ফলে আমি পেলাম হচ্ছে এই কারেন্টটা। এখন শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, এই ভোল্টেজের সাথে ওর কোণটা কত, ভোল্টেজের সাথে এর কোণটা হচ্ছে থিটা, ধরো থিটা। একটু লক্ষ্য করো, প্রথম অবস্থায় কি ছিল, প্রথম অবস্থায় ভোল্টেজ থেকে আমার প্রথম অবস্থায় আমার ইন্ডাস্ট্রির কারেন্ট কোণটা ছিল শুধু আই প্রাইম। তাহলে দেখো ভোল্টেজ থেকে এই যে ভোল্টেজ, এই ভোল্টেজ থেকে অনেকটুকু পিছিয়ে ছিল, তাই না, অনেকটুকু পিছিয়ে ছিল। এরপর যখন আমি এই আইসি কে এর সাথে প্যারালালে যুক্ত করলাম, আর আইসি কারেন্ট তো আমরা লিডিং জানি, যার ভিতরে কারেন্টটা উপরে চলে আসছে, এবং এখন এই আইসি মানে এইটুকু আর এইটুকু দুটো একত্রে যুক্ত হয়ে যে কারেন্ট হলো তার নাম আই, এবং আই এর যে কোণটা দেখছো কি অবস্থায় আছে, সেটা ভোল্টেজ থেকে খুবই কাছাকাছি। তার মানে কি আমার এই যে কারেন্টের থেকে ভোল্টেজ যে ব্যবধান ছিল লোড লাগানোর ফলে, সেটাই কিন্তু আমার কি করলো, সেই ব্যবধানটাকে এই যে ভোল্টেজ আর এই যে কারেন্ট কি করলো, দুজনের মধ্যে ব্যবধানটা খুবই কমিয়ে নিয়ে আসলো, কে, এই ক্যাপাসিটর ব্যাংক বা স্ট্যাটিক ক্যাপাসিটর। আচ্ছা শিক্ষার্থীরা, তাহলে লাইনের সাথে কিভাবে এই ক্যাপাসিটর গুলো সংযুক্ত থাকে তারই একটা চিত্র আমি এখন অঙ্কন করে বুঝিয়ে দিচ্ছি। আমি এখানে দুইটা পদ্ধতি এঁকেছি, এটা হচ্ছে স্টার পদ্ধতি এবং এটা হচ্ছে ডেল্টা পদ্ধতি। তাহলে স্টারের সাথে ক্যাপাসিটর থাকলে সেটা কিভাবে যুক্ত থাকে আমরা একটু দেখি। ধরো একটা স্টার, এখানে তিনটা ক্যাপাসিটর ছিল, এই বাহুতে একটা ক্যাপাসিটর,
সেম এই বাহুতে একটা ক্যাপাসিটর এবং এই বাহুতে একটা ক্যাপাসিটর ছিল, এই তিনটা ক্যাপাসিটর ছিল। ওকে, আচ্ছা এখন এরা লাইনের সাথে কিভাবে সংযুক্ত থাকবে? এখানে 3 ফেজ লাইন, আমি ধরলাম এই লাইনটা এখান থেকে আসলো, অর্থাৎ দ্বিতীয় লাইন থেকে এটাকে ওয়াই থেকে এটাকে নিয়ে আসলাম। এরপর দেখো তৃতীয় লাইন, এই লাইন থেকে নিয়ে আসবো আরেকটাকে, তাহলে এই যে ক্যাপাসিটরটা ছিল এটা হচ্ছে এই লাইনের সাথে সংযুক্ত থাকবে। তার একটা হচ্ছে ওয়াই এর সাথে সংযুক্ত, একটা হচ্ছে আর এর সাথে সংযুক্ত, এবং লাস্টেরটা এটা ধরো লাস্টের থেকে আসলো, সেটা বি এর সাথে ডাইরেক্ট কি সংযুক্ত, এই যে বি এর সাথে ক্যাপাসিটর হিসেবে সংযুক্ত। তাহলে এটা হচ্ছে স্টার পদ্ধতিতে এই 3 ফেজ লাইনের সাথে লোডের ঠিক পূর্ব মুহূর্তে প্যারালালে কিন্তু যুক্ত ছিল। এবার আসো এটা যখন ডেল্টা হবে তখন তার ক্ষেত্রেও ক্যাপাসিটর থাকবে 3টা। এই হচ্ছে একটা ক্যাপাসিটর, এখানে হচ্ছে একটা ক্যাপাসিটর লিখবো আমরা, আঁকবো, এবং এখানে একটা ক্যাপাসিটর। কিভাবে সংযুক্ত করছি? পরস্পর ডেল্টায় সংযুক্ত করছি। তার ডেল্টা সংযুক্ত করে এটাও কি করব 3 ফেজের সাথে আমি লাগিয়ে দিব। এই একটা, যদি এটা মাঝ থেকে নিলে সুন্দর হবে দেখতে, তাহলে চিত্রটা কিন্তু। এরপর দেখো এর সাথে আরেকটা হচ্ছে আর, এই আর যুক্ত হচ্ছে, আর এখানে বি এর সাথে যুক্ত হলো একদম নিচের যে অংশটা। তাহলে এটা হচ্ছে মূলত আমার এইভাবে মূলত একটা 3 ফেজ লাইনের সাথে স্টার এবং ডেল্টার সাহায্যে কি করবে ক্যাপাসিটর ব্যাংক গুলো প্যারালালে লোডের পূর্বে কি করবে যুক্ত থাকবে। এখানে একটু লাগেনি, তাই তো? আচ্ছা, তাহলে এই হচ্ছে ক্যাপাসিটর ব্যাংক। শিক্ষার্থীরা, এখন এই ক্যাপাসিটর ব্যাংকের কিন্তু অনেক ধরনের সুবিধা এবং অসুবিধা আছে। সুবিধা বলতে কি বুঝবো? সুবিধা বলতে এই ক্যাপাসিটর ব্যাংকের মধ্যে কোনো ধরনের ঘূর্ণায়মান অংশ নাই। যেহেতু ঘূর্ণায়মান অংশ নাই, তাহলে ঘূর্ণন জনিত যে লসটা সেটা কিন্তু থাকবে না, তাই না? এখানে এয়ার ফ্রিকশন জনিত যে লস সেটা কিন্তু পাওয়া যাবে না। তারপর এটা যেহেতু একটা ক্যাপাসিটর ব্যাংক, এটা ইনস্টলমেন্ট খরচ কিন্তু কম, অর্থাৎ এটা ইনস্টল করার জন্য পূর্বে কোনো স্থান প্লেস এত সুন্দর করে আগের থেকে রেডি করা লাগবে না। এটা যেহেতু স্থাপনাটা ছোট, তাই সহজে কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা যায়। সে আবার এটাকে মেনটেনেন্স করা বা মেরামত করা কিন্তু সুবিধাজনক বা সহজ। এই আনুষঙ্গিক কারণে কিন্তু মূলত আমার এই ক্যাপাসিটর ব্যাংকটা ব্যবহার করা হয়। এখন শিক্ষার্থীরা, এর যেরকম সুবিধা আছে অসুবিধাও কিন্তু অনেক। এর অসুবিধার মধ্যে প্রথম অসুবিধা হচ্ছে এটাকে কন্ট্রোল করার জন্য, এটা সুইচিং করার জন্য আলাদা একটা ব্যবস্থাপনার প্রয়োজন পড়ে। শুধু একটা ক্যাপাসিটরকে লাইনের সাথে লাগিয়ে তুমি সুইচিং করতে পারবা না, তার জন্য কি আলাদা একটা ব্যবস্থাপনা অ্যারেঞ্জমেন্ট তোমাকে করতে হবে। তারপর এই যে ক্যাপাসিটর ব্যাংক, এর আয়ুষ্কাল কিন্তু কম, অর্থাৎ তুমি যদি একবার ক্যাপাসিটর ব্যাংক ব্যবহার করো বা তৈরি করো, সেটা কিন্তু সর্বোচ্চ 8 থেকে 10 বছর পর্যন্ত যাবে। তাহলে 10 বছর পরে কিন্তু সেটা অকেজো হয়ে যাবে। আর একটা কথা হচ্ছে ভোল্টেজের বৃদ্ধি ঘটলে, অর্থাৎ ভোল্টেজ যদি বেশি হয়ে পড়ে, তাই না, লাইনের মধ্যে, সেক্ষেত্রে যেটা হবে আমার এই ক্যাপাসিটর ব্যাংকগুলো কি হবে নষ্ট হয়ে যাবে। আর ক্যাপাসিটর ব্যাংক বা ক্যাপাসিটর গুলো যদি একবার নষ্ট হয়ে যায়, সেটা মেরামত করা কষ্টসাধ্য বা দুরূহ ব্যাপার। এই আনুষঙ্গিক কারণে কিন্তু, অর্থাৎ বড় বড় যে প্ল্যান গুলো, সেক্ষেত্রে কিন্তু এই ক্যাপাসিটর ব্যাংকটা ব্যবহার করা যায় না। আমরা জানবো সিনক্রোনাস মোটর বা সিনক্রোনাস কন্ডেন্সার কি এবং কিভাবে সেটা লাইনের সাথে যুক্ত করতে হয়, বা এর সুবিধা এবং অসুবিধা গুলোই বা কি। তাহলে প্রথমে সিনক্রোনাস মোটর বা সিনক্রোনাস কন্ডেন্সার কি? সিনক্রোনাস মোটর হচ্ছে এমন একটা মোটর যেটা সিনক্রোনাস স্পিডে বা সিনক্রোনাস গতিতে ঘুরে সেটা কি করে কার্য সম্পাদন করে। সিনক্রোনাস স্পিড বলতে আমরা কি বুঝি? সিনক্রোনাস স্পিড হচ্ছে ns ইকুয়ালস টু 120 f/p। এখানে f হচ্ছে কি ফ্রিকোয়েন্সি, p হচ্ছে কি পোল সংখ্যা। তাহলে যে মোটর সিনক্রোনাস স্পিডে ঘুরবে এবং তার কার্যাবলী সম্পাদন করবে, এই ধরনের মোটরকে আমরা বলবো সিনক্রোনাস মোটর। তাহলে এই সিনক্রোনাস মোটর লাইনের সাথে যদি সংযুক্ত করে আমার পাওয়ার ফ্যাক্টরকে ইমপ্রুভ করতে পারি, তখনই কিন্তু আমি সেটাকে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভার হিসেবে ব্যবহার করব। তাহলে সিনক্রোনাস মোটর যদি আমি পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করার জন্য লোডের পূর্বে লাইনের সাথে প্যারালালে যুক্ত করি,
তবে কিন্তু দুইটা কন্ডিশন আমাকে মানতেই হবে। এর মধ্যে প্রধান কন্ডিশন হচ্ছে এই সিনক্রোনাস মোটরটা থাকবে অবশ্যই লোড বিহীন অবস্থায়। তারপরে সিনক্রোনাস মোটর এর আউটপুটে কিন্তু কোনো ধরনের লোড দেওয়া যাবে না, তাই বলছি লোড বিহীন অবস্থায় থাকতে হবে। এটা হচ্ছে তার প্রথম কন্ডিশন। তার কিন্তু আরো একটা কন্ডিশন আছে। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে এটা ওভার এক্সাইটেড হতে হবে, ওভার এক্সাইটেড। তার মানে আমি এখন বলতে পারি সংজ্ঞাটা অনায়াসে, একটা সিনক্রোনাস মোটর হচ্ছে বা একটা সিনক্রোনাস মোটর সিনক্রোনাস কন্ডেন্সার হিসেবে লাইনের পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট তখনই করবে যখন সিনক্রোনাস মোটরটাকে লোডবিহীন অবস্থায় ওভার এক্সাইটেড ভাবে কি করা হবে, চালানো হবে। তখন সেটা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করবে। তখন সে কি করবে, আমার ক্যাপাসিটর ব্যাংকের মতো সে কি করবে, ক্যাপাসিটিভ কারেন্ট লাইন থেকে কি করবে, গ্রহণ করবে। যেহেতু ক্যাপাসিটিভ কারেন্ট লাইন থেকে গ্রহণ করছে, তাই কিন্তু একে বলা হচ্ছে সিনক্রোনাস কন্ডেন্সার। কন্ডেন্সারের আরেকটা নাম কি, ক্যাপাসিটর, তাই তো? আচ্ছা, তার মানে যখন সে কি করবে, ওভার এক্সাইটেড অবস্থায় নো লোডে সে লাইন থেকে ক্যাপাসিটিভ কারেন্ট গ্রহণ করবে, অর্থাৎ কারেন্টের পরিমাণটা ভোল্টেজ থেকে এগিয়ে থাকবে, লিডিং কারেন্ট গ্রহণ করবে, তখন তাকে আমরা বলবো সিনক্রোনাস কন্ডেন্সার। এই সিনক্রোনাস কন্ডেন্সারও লাইনের সাথে কি অবস্থা যুক্ত থাকে, প্যারালাল অবস্থা। শিক্ষার্থীরা এই চিত্র লক্ষ্য করো, এটাই হচ্ছে আমার সিনক্রোনাস মোটর বা সিনক্রোনাস কন্ডেন্সার। তাহলে এই মোটরটাকে আমি ওভার এক্সাইটেড চালাবো এবং সেকেন্ড মানে আউটপুটে কোনো ধরনের লোড দিব না। এখানে দেখো 3 ফেজ থেকে আমি 3টা সংযোগ এনে, অর্থাৎ হচ্ছে লোড, এটা লোডের ঠিক কাছাকাছি অবস্থায়। এই ক্ষেত্রে একটা জিনিস কিন্তু বুঝতে হবে যে আমি লোড থেকে এই সিনক্রোনাস মোটরটাকে যত কাছাকাছি রাখবো ততই কিন্তু আমি দক্ষতা ভালো পাবো। তাহলে খুব কাছাকাছি অবস্থায় এই লোডের সাথে লাইনের সাথে কিন্তু এই সিনক্রোনাস মোটরটাকে আমি কিভাবে যুক্ত করেছি, প্যারালালে যুক্ত করেছি। তাহলে এইটা কিন্তু আমার পাওয়ার ইমপ্রুভ করছে। একটু লক্ষ্য করো, এখান থেকে ধরো এটা হচ্ছে আমার লোড কারেন্ট, আমি কি দিলাম এটাকে, লোড কারেন্ট, এই লোডের মধ্যে যাচ্ছে। আর এই দিক দিয়ে যে কারেন্টটা, এই দিকে যে কারেন্টটা যাচ্ছে তার নাম হচ্ছে আইএম, মোটর কারেন্ট। এখন যেহেতু লোডটা ইন্ডাস্ট্রিতে ল্যাগিং লোড থাকে, সেক্ষেত্রে আমি ধারণা করেই নিতে পারি প্রথম অবস্থায় এইটা যদি কি থাকতো, এই লোডের ভোল্টেজ থাকতো, সেক্ষেত্রে এই লোড কারেন্টটা এই ভোল্টেজ থেকে নির্দিষ্ট একটা কোণে পিছিয়ে আছে। এই কোণটা হচ্ছে ধরো এইটুকু, এটা হচ্ছে আমার কি, লোড কারেন্ট পিছিয়ে আছে কতটুকু কোণে, এই নির্দিষ্ট একটা কোণে, আমরা নাম দিলাম θ1। তো যেই মুহূর্তে আমি এই সিনক্রোনাস মোটরটা যুক্ত করলাম লাইনের সাথে, তখন এই দিক থেকে একটা কারেন্ট যাচ্ছে, তার নাম কি, মোটর কারেন্ট। এই মোটর কারেন্টটা কিন্তু অবশ্যই লিডিং কারেন্ট, কারণ যেহেতু ওভার এক্সাইটেড এবং নো লোড অবস্থায় আমি চালাচ্ছি, তাই এখানে কি করলো, লিডিং কারেন্ট এখানে কিন্তু উৎপন্ন করলো। তা লিডিং কারেন্ট মানে কি, ভোল্টেজ থেকে সে কি নির্দিষ্ট একটা কি কোণে এগিয়ে থাকবে। আমি ধরলাম সে ভোল্টেজ থেকে নির্দিষ্ট কোণে এগিয়ে আছে, এই কারেন্টের নাম হচ্ছে আইএম, অর্থাৎ মোটর কারেন্ট। এখন এই লোড কারেন্ট এবং মোটর কারেন্ট আমি যদি দুইটা যুক্ত করি, তাহলে এখান থেকে পাবো হচ্ছে আমার এখানে কি পাবো, এই কারেন্টটা। ধরো এখানে কি ছিল, কারেন্ট, এই কারেন্ট থেকে কিছুটা যাচ্ছে কোথায়, লোডে, আর কিছুটা যাচ্ছে কোথায়, মোটরে। তাহলে এই লোড কারেন্ট প্লাস মোটর কারেন্ট দুটো একত্রে যুক্ত করলে আমি কি পাবো, আমার এই লাইনের মধ্যে যে কারেন্ট যাচ্ছে সেটা। তাহলে একটু যুক্ত করে দেখো, এখান থেকে আমি এই অংশটুকু কি আমি প্যারালালি এই অংশের সাথে আঁকি, অর্থাৎ ওখানে যতটুকু আছে সেম ভাবে আমি প্যারালালি কি করলাম, এখানে আঁকলাম ওই কারেন্টটাকে, এই কারেন্টটাকে আমি এখানে জাস্ট দেখালাম। তাহলে আমি একটু লাইনে দেখি, এই কারেন্টটার নাম হচ্ছে হলো আইএল, আর এখান থেকে এইটুকু এখানে নিয়ে আসছি, তার নাম হচ্ছে আইএম, মোটর কারেন্ট। এখন যখন আমি এটাকে যেহেতু প্যারালালি আনছি, তাই একটা রেখা টেনে আমি বুঝিয়ে দিচ্ছি যে ওখান থেকে প্যারালালি এখানে আমি কি করলাম, নিচের দিকে নিয়ে আসলাম। ওকে, আচ্ছা, এখন দেখো তো আমি যখন এটাকে যুক্ত করব, যুক্ত করার ফলে যে মানটা পাবো সেটা হচ্ছে আই। এ আই কোন আই, এ আই বলতে এ আই কে বোঝানো হচ্ছে। তার মানে এখন দেখো তো কি হচ্ছে, এটা তার ভোল্টেজ এবং এটা হচ্ছে কারেন্ট, তাদের মধ্যবর্তী ব্যবধানটা কি, খুবই কম। ধরো এইটা ছিল হচ্ছে θ2, তাহলে এটা হচ্ছে θ1 এ পিছিয়ে ছিল আইএল এবং θ2 তে এগিয়ে ছিল কি, আইএম। এখন দুইটা জন একত্রে যুক্ত করলাম, তখন তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে θ এবং তাদের দুইটার মোট কারেন্ট হচ্ছে কি, আই। এখন এই ভোল্টেজ থেকে এই কারেন্টের ব্যবধানটা কিন্তু খুবই কমে গেছে। কেন এই কাজটা করলাম, এই কাজটা করেছি এই সিনক্রোনাস মোটর ব্যবহার করে
আমার মূলত হচ্ছে লাইনের পাওয়ার ফ্যাক্টরটাকে ইমপ্রুভ করার জন্য। এখন শিক্ষার্থীরা আমার কিন্তু এই যে আমি লাইনের সাথে এটা যুক্ত করলাম, এর কিন্তু অনেক সুবিধা এবং অসুবিধা আছে। সুবিধার কথা যদি তোমাদেরকে বলতে চাই, প্রথমেই একটা সুবিধা আসবে, এইটা কিন্তু মূলত লঙ্গার লাস্টিং, অর্থাৎ কি দীর্ঘমেয়াদী। তুমি একটা সিনক্রোনাস কন্ডেন্সার যদি লাইনের সাথে যুক্ত করো বা একটা লোডের সাথে যুক্ত করো, সেটা প্রায় 25 বছর পর্যন্ত তোমাকে ব্যাকআপ দিবে। আরো সুবিধা হচ্ছে এর মধ্যে কোনো হারমোনিক্স সৃষ্টি করবে না, কোনো ধরনের হারমোনিক্স জনিত কোনো সমস্যা নাই, অর্থাৎ এর যে আউটপুটটা পুরা পিওর সাইন ওয়েভের মতোই। এটি অধিক নির্ভরযোগ্য, তারপর হচ্ছে এটাকে সহজে মেরামত করা যায় এবং এর ফিল্ড এক্সাইটেশন অর্থাৎ মোটরের ফিল্ড এক্সাইটেশন পরিবর্তনের মাধ্যমে আমি কিন্তু কারেন্টকে নিয়ন্ত্রণ করতে পারি। সেক্ষেত্রে এটা কিন্তু অনেক সুবিধাজনক। এত সুবিধার মধ্যেও এর কিন্তু কিছু অসুবিধা থাকবেই, তাই না? এর প্রধান অসুবিধা হচ্ছে এইটা যখন চলে অতিরিক্ত একটা শব্দ তৈরি করে। একটা মোটর চলবে, তা তো অবশ্যই শব্দ হবে, তাহলে সেক্ষেত্রে পরিবেশ কিন্তু শব্দ দূষণে ভরপুর হয়ে যাবে, তাই না? আচ্ছা, সেকেন্ড ক্ষেত্রে হচ্ছে এটার স্থাপন খরচ কিন্তু অনেক বেশি। স্থাপন খরচ বেশি থাকবে যেহেতু এটা একটা মোটর, এখন আলাদা এক্সট্রা ভাবে কোনো লোড ছাড়া তুমি একে চালাচ্ছ ওভার এক্সাইটেশনে, সেক্ষেত্রে এর মধ্যে আরেকটা জিনিস হবে, পাওয়ার লসের পরিমাণ কিন্তু অনেক বেশি হবে। এই আনুষঙ্গিক কারণে এটা কিন্তু ব্যবহার কম। আরেকটা বিষয় হচ্ছে যদি আমার লোডের পরিমাণ 500 কেভিএ হয়, অর্থাৎ 500 কেভিএর বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু আমি আমার জন্য মূলত এই সিনক্রোনাস যে মোটর সেটা কিন্তু ব্যবহার করা সুবিধাজনক না। তাহলে আমার এই অসুবিধাগুলোর জন্য কিন্তু বড় বড় ইন্ডাস্ট্রি যেখানে 500 কেভিএর বেশি লোড থাকে, সেক্ষেত্রে আমি কিন্তু এটা ব্যবহার করতে পারি না। শিক্ষার্থীরা, এবার আমরা জানবো ফেজ অ্যাডভান্সার সম্পর্কে। এখানে ফেজ অ্যাডভান্সার বিষয়টা বলতে বোঝাচ্ছে ফেজ অ্যাডভান্স অবস্থায়, অর্থাৎ পূর্বে থেকে কি করবে, একটা এক্সাইটিং কারেন্ট কিন্তু পাবে। আমি আবার বলছি যে একটা সার্কিট বা একটা এমন একটা সিস্টেম, যে সিস্টেম হচ্ছে ফেজ অ্যাডভান্সার নামে পরিচিত, সেই ফেজ অ্যাডভান্সার থেকে আমার যে প্রয়োজনীয় লোড, সেই লোডগুলো পূর্বে থেকেই কি করবে, এক্সাইটিং কারেন্ট পাবে। এক্সাইটিং কারেন্ট পূর্বে থেকে পেলে সে কি করবে, পাওয়ার ফ্যাক্টর উন্নতিতে ভূমিকা রাখবে। শিক্ষার্থীরা, একটা কথা চিন্তা করো, আমাদের যে ইন্ডাস্ট্রিগুলো আছে অর্থাৎ শিল্প প্রতিষ্ঠান কারখানাগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে দেখা যায় ম্যাক্সিমাম যে মোটরগুলো সেগুলো হচ্ছে ইন্ডাকশন মোটর। আর ইন্ডাকশন মোটর হচ্ছে অনেক বেশি ইন্ডাকটিভ হয়। এই ইন্ডাকশন মোটরগুলোকে যদি আমি কি করতে চাই, চালু করতে চাই, বা এই ইন্ডাকশন মোটরগুলো ব্যবহার করে অ্যাটলিস্ট পাওয়ার ফ্যাক্টর যদি উন্নত করতে চাই, সেক্ষেত্রে আমাকে অবশ্যই ফেজ অ্যাডভান্সার পদ্ধতি ব্যবহার করতে হবে। কেন ফেজ অ্যাডভান্সার পদ্ধতি? কারণ ফেজ অ্যাডভান্সার পদ্ধতি সেই সব প্রতিষ্ঠানের জন্য অধিক উপযোগী যেসব প্রতিষ্ঠানের লোডের পরিমাণ কিন্তু 150 কিলোওয়াট। অর্থাৎ যেসব প্রতিষ্ঠানের অনেক বেশি পরিমাণ লোড আছে, সেই সব প্রতিষ্ঠানে কিন্তু তুমি চাইলে ক্যাপাসিটর ব্যাংক অথবা সিনক্রোনাস যে কন্ডেন্সার সেটা ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে খরচের পরিমাণ কিন্তু অনেক বেড়ে যাবে। তাই এই বেশি ইন্ডাস্ট্রি অর্থাৎ হেভি ইন্ডাস্ট্রিগুলোতে, হেভি লোড বিশিষ্ট ইন্ডাস্ট্রি, সেগুলোর ক্ষেত্রে ফেজ অ্যাডভান্সারটা ব্যবহার করা হয়। সেক্ষেত্রে আমার ফেজ অ্যাডভান্সার কিভাবে কাজ করে, আমার প্রতিষ্ঠানের যে ব্যবহৃত ইন্ডাকশন মোটরগুলো, সেই ইন্ডাকশন মোটরের রোটর সার্কিটে সে পূর্বে থেকে কি করে, এক্সাইটিং কারেন্ট সরবরাহ করে। এক্সাইটিং কারেন্ট সরবরাহ করার মাধ্যমে সেখানে কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে একটা সমতা নিয়ে আসে এবং পাওয়ার ফ্যাক্টর উন্নত করে। তাহলে শিক্ষার্থীরা, এই তিনটা পদ্ধতি হচ্ছে স্বীকৃত পদ্ধতি। এই পদ্ধতিগুলোর মাধ্যমে কি করবো, আমরা পাওয়ার ফ্যাক্টর উন্নত করার চেষ্টা করব। শিক্ষার্থীরা, ধন্যবাদ সবাই।